বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। দোহায় অবস্থানের জন্য হামাসকে যে শর্ত দিল কাতার। এরপর জানিয়ে দিব গাজা যুদ্ধের মধ্যেই 100% ছাড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয়। জানিয়ে দিব হঠাৎ ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই এ কাহিনী। জানিয়ে দিব তুরস্ক সফরে হামাস নেতা। এরপর জানিয়ে দিব শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ট্রিগারে আঙুল রাখা ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দোহায় অবস্থানের জন্য হামাসকে যে শর্ত দিল কাতার। গাজায় উপত্যকায় যুদ্ধাবসানের জন্য হামাস যদি কার্যকর ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেয় এবং তা পালন করে, কেবল তাহলেই সশস্ত্র এবং রাজনৈতিক গোষ্ঠীর নেতারা কাতারে অবস্থাতে পারবেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মঙ্গলবার সংবাদ সম্মেলনে দোহার অবস্থান স্পষ্ট করে বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে মাজেদ আল আনসারি বলেন, আমরা গাজা উপত্যকায় যুদ্ধাবসানের জন্য তৎপরতা অব্যাহত রেখেছি। এই তৎপরতায় হামাসের ভূমিকা যদি ইতিবাচক এবং কার্যকর হয়, কেবল তাহলে এই গোষ্ঠীর নেতারা দোহায় অবস্থান করতে পারবে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অনুমোদন ক্রমে 2012 সাল থেকে ফিলিস্তিনে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের আতিথেয়তা প্রদান করে আসছে কাতার। গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ বাঁধার পর থেকে যে 3 দেশ দুপক্ষের মধ্যে মধ্যস্থতার ভূমিকা রয়েছে, তাদের মধ্যে কাতার অন্যতম। বাকি দুটি দেশ হলো মিশর ও যুক্তরাষ্ট্র। গত 7 অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইংরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢোকার বিচারে গুলি চালিয়ে 1200 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে হত্যা করে হামাস। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যাওয়া হয় 240 জন। জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গত 6 মাস ধরে চলমান সেই অভিযানে কার্যত ধ্বংসে পরিণত হয়েছে গাজা। নিহত হয়েছেন 34,000-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই শিশু, নারী ও বেসামরিক লোক। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা দুলিয়ালিতে গত 25 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী বিরতি ঘোষণা করেছিল হামাস আইডিএফ। সেই বিরতির সময় নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্যে 8 জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। অন্যদিকে দেশের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনদের মধ্য থেকে 150 জনকে কারাগার থেকে ছেড়ে দিয়েছিল ইসরায়েল। ওই বিরতি শেষ হওয়ার পর গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির জন্য কাজ করছিল মধ্যস্থতাকারী 3 দেশ। চলতি বছর রমজান মাস থেকে তা শুরু হওয়ার কথা। যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব হামাসকে প্রদানের পর গোষ্ঠীটির নেতারা কয়েকটি নতুন শর্ত সংযুক্ত করে, তবে যে সেসব শর্ত বাস্তবসম্মত নয় বলে প্রস্তাবটি বাদ করে দেয় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। মূলত তারপর থেকে হামাস দোহার মধ্যে জোট শুরু হয়। গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জোশানি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, হামাস ইসরায়েল ইস্যুতে নিজেদের ভূমিকা পুনর্মূল্যায়ন করছে কাতার। তারপর থেকেই এই গুঞ্জন উঠে যে হামাস নেতাদের কাতার থেকে চলে যাওয়ার নির্দেশ দিতে পারে দোহা। মঙ্গলবারের সম্মেলনে সাংবাদিকরা এ জানতে চাইলে মাজেদ আল আনসারি বলেন, আমরা এখন ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আমাদের অবস্থান পুনর্মূল্যায়ন করছি। এ পর্যায়ে শেষ হওয়ার আগ পর্যন্ত এই ইস্যুতে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। গাজা যুদ্ধের মধ্যেই 100% ছাড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয়। গাজা যুদ্ধের মধ্যেই 100% ছাড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয়। এতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক ব্যয় 200 বিলিয়নের কোঠা। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি প্রকাশিত এক নতুন প্রতিবেদন অনুসারে অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যয় গত 10 বছরের মধ্যে অর্থরে উপনীত হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত 7 অক্টোবরের আগে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক ব্যয় ছিল 1.8 বিলিয়ন। এরপর 2023 সালের ডিসেম্বরে সেটা বেড়ে হয় 4.7 বিলিয়ন ডলার। এখন সেটা 27.5 ডলারে পৌঁছে। অর্থাৎ 7 অক্টোবরের পর মধ্যপ্রাচ্য সামরিক ব্যয় 200% বেশি বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা করে প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর পাল্টা আক্রমণ করে ইসরায়েল। এতে 34,000-এরও অধিক ফিলিস্তিনি নিহত হয়। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সূত্র মিডল ইস্ট আই। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই হঠাৎ ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। ইরান ইসরায়েল হামলা, পাল্টা হামলা সহ গাজায় সংঘাত নিয়ে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য। এরই মধ্যে বিরল এক সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা কেসিএনএ জানিয়েছে, দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউন জং হোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সোমবার তেহরানের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করে। খবর ভয়েস অব আমেরিকা, টাইমস অব ইসরায়েল, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম এই সফরের কথা নিশ্চিত করেছে। তবে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সঙ্গে আগে থেকে সুসম্পর্ক রয়েছে ইরানের। পশ্চিমাদের সন্দেহ, উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে পরস্পরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্ম সহযোগিতা। তাদের ধারণা, এই ধরনের বিধ্বংসী অস্ত্র তৈরিতে প্রযুক্তিগত দক্ষতা এবং তৈরির বিভিন্ন উপাদান পরস্পরের মধ্যে বিনিময় করছে এই দুই দেশ। ব্যালিস্টিক প্রকল্পের পাশাপাশি এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাবকের নাম রাশিয়া। ইউক্রেন যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে শুরু হওয়া চরম তিক্ততার মধ্যেই ইরান
উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা উদ্যোগ নেয় রাশিয়া। এই দুটি দেশ থেকে ক্ষেপণাস্ত্র, গোলা বারুদও কিনেছে মস্কো। মিত্র হওয়াপন্ন দেশগুলোর সঙ্গে অর্থ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইউন জং হোর তৎপরতা উল্লেখযোগ্য। দক্ষিণ কোরিয়ার সরকারি ডাটাবেজের তথ্য বলছে, এর আগে সিরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল তার মাধ্যমে। চলতি মাসের শুরুর দিকে মস্কো সফরে গিয়েছিল উত্তর কোরিয়ার সরকারি প্রতিনিধি দল। সেই সফরে নেতৃত্ব ছিলেন এই মন্ত্রী। তুরস্ক সফরে হামাস নেতা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করেছে তারা। ইসরায়েলের এমন নির্মমতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হামাসকে তিনি স্বাধীনতাকামী যোদ্ধা বলে অভিহিত করেছেন। এবার তুরস্ক সফর করলেন হামাসের অর্থনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, সম্প্রতি প্রতিনিধি দল সহ তুরস্ক সফর করা ইসমাইল হানিয়াকে স্বাগত জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হানিয়ার সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়গুলি নিয়ে বিবৃতি প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়। বিবৃতিতে বলা হয়, এরদোয়ান ও হামাস নেতা ফিলিস্তিন ভূখণ্ডে, বিশেষ করে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ, গাজায় পর্যাপ্ত ও নিরবচ্ছিন্নভাবে মানবিক ত্রাণ সহায়তা করতে কি করা দরকার এবং এ অঞ্চলে এক সুষ্ঠু ও দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলে। এরদোয়ান ফিলিস্তিনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বের উপর জোর দিয়েছে। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া এবং বিজয়ের পথ হল ঐক্য ও অখণ্ডতার মধ্য দিয়ে যাওয়া। ইসরায়েলকে বর্জনের ক্রমবর্ধমান আহ্বানের প্রক্রিয়া গত 9 এপ্রিল তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় ইসরায়েলে বেশ কয়েক পণ্যের উপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 34,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ট্রিগারে আঙুল রাখা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাক তালাব বলেছেন, দেশটির পারমাণবিক নীতি ও ডক্ট্রিনে পরিবর্তন আনার সম্ভাবনা। ইসরায়েল ইরানে হামলা চালানোর সাহস দেখালে তাদের নিচে লক্ষ্যবস্তু করার শক্তিশালী ট্রিগারে আঙুল রাখা। ইরানের পরমাণু কেন্দ্র ও ইস্পাতগুলোতে হামলার ইসরায়েলি প্রতিক্রিয়া বৃহস্পতিবার কথা বলেন পার্স টু। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআর কমান্ডার জেনারেল আহমদ তালাব আরো বলেছেন, এ ধরনের নতুন নয়। অবৈধ ইহুদিবাদ ইসরায়েল বহু বছর ধরে এ ধরনের ফিরে আসে। তারা এর আগে ইরানের পারমাণবিক বিরুদ্ধে। জেনারেল তালাব বলেন, ইসরায়েলের পরমাণু করে এবং চরম আঘাত হানার জন্য প্রয়োজনীয় সব তথ্য আমার হাতে। তিনি আরো বলেছেন, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালালে তাদের পরমাণু স্থাপনাগুলোতেও বড়। তিনি বলেন, আঘাত করে পার পাওয়ার সুযোগ নেই, সে যুগ শেষ হয়ে গেছে। ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালালে সশস্ত্র বাহিনী এর উপযুক্ত জবাব। আমাদের সশস্ত্র বাহিনী তাদের এমন আঘাত হানবে যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল আলাস্কা অঙ্গরাজ্যের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা 2 জন মারা গেছে বলেও আশা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10 কিছুক্ষণ আগে উড্ডয়নের পরে এবং কিছুক্ষণ পরেই তানানা নদীর কাছে এটি বিধ্বস্ত হয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডগলাস DC-54 নামের কার্গো বিমানটি মঙ্গলবার ফেয়ারপ্ল্যাঙ্কস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরে বিধ্বস্ত হয়। আলাস্কা অঙ্গরাজ্যের সেনাবাহিনী জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় সকাল 10টা আগে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরেই তানানা নদীর কাছে বিধ্বস্ত হয়। ওই অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বিমানটি নদীর তীরে এই খাড়া পাহাড়ে হওয়ার পর তাতে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় কারো বেঁচে সব নেই বলে হয়েছে। কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা করা যায়নি। ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে দ্য ফেডারেল FAA। উল্লেখ্য, ডগলাস 4 মডেলের এই বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বে এ ধরনের অল্প বিমান রয়েছে। সূত্র CBS নিউজ, AB নিউজ, ডেইলি মেল।